আমি কোনো কথা শুনবো না, ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা ঘর থেকে তুই। দাঁড়াও বাবা, তোমাকেও এই ভুল আমি করতে দেব না। তুমি আজ যদি এই পণের লোককে আশকারা দাও, তাহলে এই পণের লোক দিনের পর দিন বাড়তে থাকবে। আজ ওনারা টাকা গয়না এ সমস্ত চেয়েছেন, কাল যখন দিদিভাইয়ের সুখের নাম করে টিভি, ফ্রিজ, গাড়ি সমস্ত চাইবেন, তখন দিতে পারবে তো? এত ডিমান্ড পূরণ করতে পারবে তো বলো? আঙ্কেলকে ডাকতে কোথায় ছুটলো মেয়েটা কে জানে, একদম উধাও হয়ে গেছে দেখছি। বিয়ে বাড়ির মধ্যে বাড়ির বাইরে তো কোথাও যাবে না, কি যে করে না মেয়েটা। আরে দীপু, তুমি এখানে কি করছো? কিছু না মেজদি, বলো। ওদিকে কি কাণ্ড হয়েছে দেখবে চলো। পুরোহিত মশাই কনের বাবাকে ডাকছেন, কিন্তু ওনার কোনো পাত্তাই নেই। আবার এদিকে কনের বাবাকে ডাকতে তার বোন গেছে, তারও ফেরার কোনো নাম নেই। আমার তো মনে হচ্ছে এবারে লগ্নটাই বয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি দেখছি আমি। মেয়েটা কোথায় যেতে পারে? আচ্ছা, ওর দিদির ঘরে যায়নি তো? দেখে আসি একবার। আমি দেব। কথা কানে গেছে তোর? শুনতে পেয়েছিস? আমার সুপুর সুখের জন্য আমার যা যা করণীয় আমি করব, ওকে যা যা দেবার আমি দেব। তাতে যত কষ্ট আমাকে সহ্য করতে হয় আমি করতে রাজি আছি। তুই বাধা দেবার কে রে? সিদ্ধান্ত তুই নিবি? তুই জ্যোতিকা দেবী, জ্যোতিকা দেবী, আমি অনুরোধ করছি আপনাকে, দেখুন ওর কথা কিচ্ছু মনে করবেন না। একটা বাচ্চা মেয়ে কি বলছে, এগুলো তো আমি দিয়েছি। এই যে দান, যৌতুক, পণ যা বলেন, এগুলো দেখুন এটাই তো স্বাভাবিক, মেয়ের বাবাকে তো দিতেই হবে। বিয়ের পর জামাই ষষ্ঠী, পুজো পার্বণ এসব দেয়া নেয়া তো লেগেই থাকে। এই তো কদিন আগে মেজ বউয়ের বাপের বাড়ির থেকে পুজোর সময় আমাদের সকলের জন্য তত্ত্ব এসেছিল। এটাই তো নিয়ম। বড় ঘরের বাড়িতে বিয়েও দেবেন, লৌকিকতা মানবেন না, এটা কি হয়? উফ, দেখুন এখনো সময় আছে, বিয়ে তো আটকে গেছে। আপনি ভালো করে ভেবে দেখুন আমাদের সঙ্গে পালা দিয়ে চলতে পারবেন কি না। এই জন্য আমি বারবার করে দিদিকে বলছিলাম, দিদি এত গরিব ঘরের মেয়েকে বউ করে আনিস না, হাজার বায়নাক্কা হয় তাদের। এসব বলবেন না জ্যোতিকা দেবী, আমার কথাটা শুনুন, আমি অনুরোধ করছি, ওর কথায় কিছু মনে করবেন না। আপনি বোঝার চেষ্টা করুন, এই বিয়েটা সম্ভবই না। বাবা, ওনারা যাই বলুন, তুমি ওনাদের শর্তে একদম রাজি হয়েও না। আমরা তো সত্যি এত কিছু দিতে পারবো না বাবা। তাছাড়া তুমি চারপাশে দেখছো না, এই সমস্ত দেনা পাওনা থেকেই তো ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়। কত মেয়ে বোনের বলি হচ্ছে। নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে তুমি কিচ্ছু করতে যেও না বাবা, কিচ্ছু করতে যেও না, এতে কেউ ভালো থাকবে না। শোনো, ক্ষমতা যদি নাই থাকে তাহলে তোমার বাবার এত বড় ঘরে সম্বন্ধ করা উচিতই ছিল না। এগুলো তো আগে ভাবা উচিত ছিল। এখন তো তাৎক্ষণিক কোনো লাভ নেই। শুনুন, 50,000 টাকার জন্য আপনি এই বিয়েটা আটকে দিতে চাইছেন? এই 3 লক্ষ টাকা বাবা কিভাবে জোগাড় করেছে জানেন? অনেক কষ্ট করে একটা জমি কিনেছিল বাবা, সেটাই হয়তো বন্ধক রেখে দিয়েছে। জানি না এই 3 লক্ষ টাকাটা বাবা শোধ করতে পারবে কিনা। কাল হয়তো মাথার ছাদ, ওই জমি সব চলে যাবে, সব। বেশ তো, তাহলে তোমার দিদির বিয়ে দিও না, তাকে বাড়িতে বসিয়ে রাখো। চুপ করবি তুই? কি করলে চুপ করবি? কি করলে চুপ করবি তুই? শোন, দিদির বিয়েটা কিন্তু দিতেই হবে, দিদির বিয়েটা দিতেই হবে। তার জন্য আমাকে সবকিছু খুইয়ে যদি গাছপালায় গিয়ে থাকতে হয় আমি তাতেও রাজি, কিন্তু বিয়েটা দিতে হবে। সুপুর বিয়েটা দিতে না পারলে আমাকে গলায় দড়ি দিতে হবে। তুই বাগড়া দিস না, বিয়েটা দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবে। তাই বলে এত খরচের বোঝা বইবে?
নিজেকে এভাবে নিঃস্ব করে দিও না বাবা। ওরে, সংসারে মেয়েদের কোথাও একটা বোঝা হতেই হয়, কন্যা দায় বুঝিস? এই যে আমি যেমন তোদের দু বোনের বাপ, আমি হচ্ছে একজন কন্যা দায়গ্রস্ত পিতা। তাই দু বোনের বাপ হিসেবে আমাকে যে সে বোঝা বইতেই হবে। মেয়েদের কেন বোঝা বলছো বাবা? চাইলে মেয়েরাও বাবার পাশে দাঁড়াতে পারে। ওরে, বাবার পাশে দাঁড়াতে গেলে তাকে রোজগার করতে হয়, কিন্তু সংসারে সচরাচর রোজগার করে ছেলেরা। মেয়েদেরকে সংসারটা সামলাতে হয়, সংসার। আমি কিন্তু পুলিশ ডাকবো। তাদেরকে আপনার আর আপনার বোনের এই মতলবের কথাটা আমি জানাবো। দেখবো তারপরেও বিয়েটা কিভাবে আটকান। পণ নেওয়াটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরেও যদি আপনারা বিয়েটা ক্যান্সেল করতে চান, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাদের জেলের ঘানি টানাবো। কথাটা মনে রাখবেন। নিন, এবার আপনার দিদির সাথে আলোচনা করে কি করবেন সেটা জানান। সেই বুঝে আমি পুলিশ ডাকবো। দিদি, দিদি, আমি আমি আপনাকে বলছি, আমি হাত জোর করে বলছি, ওর এই সমস্ত অর্থহীন কথাবার্তায় একদম কান দেবেন না। আপনি বিয়েতে রাজি হয়ে যান, লগ্নের সময় বয়ে যাচ্ছে। দিদি, আমি হাত জোর করছি, হাত জোর করছি, বর তুলে নিয়ে যাবেন না, আমি রাজি হয়ে যান। প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি। দরজা বন্ধ করে মিটিং চলছে দেখছি। এনি প্রবলেম? দীপুর গলা না? না, আমি বেআই আর বেয়ানের সঙ্গে একটু গল্প করছিলাম। ওদের মেয়ে বিয়ে হয়ে চলে যাবে বলে ওদের মনটা বড্ড খারাপ, সেজন্য একটু ওদের বোঝাচ্ছিলাম আর কি। তুই হঠাৎ করে এদিকে কেন এলি? তোর শেষদার সঙ্গে থাকতে পারতিস। দীপু বাবুকে দেখে এরকম সুর বদল, ব্যাপারটা কি? ভয় পায় নাকি? একদম টিট ফর ট্যাট হয়েছে। না মানে পুরোহিত মশাই আঙ্কেলকে খুঁজছেন। আসলে লগ্ন বয়ে যাচ্ছে আর ওনার তো সম্প্রদানে বসতে হবে, এরপর আবার মালা বদল, শুভ দৃষ্টি, সেগুলোতেও অনেক সময় লাগবে। তাই বলছিলাম, আর মাসিমণি তুমিও এসো, বিয়ে দেখবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বাবা। তুই যা না আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটায় আছি, তুমি এসো তাড়াতাড়ি। এই মেয়েটা আবার দীপুকে সব বলে দেবে না তো? আপনিও তাড়াতাড়ি আসুন, বাইরে সবাই কিন্তু আপনাকে খুঁজছে। আপনি না গেলে তো বিয়েটাই ঠিক মতো হবে না। এই বিয়ের সমস্ত দায়িত্ব তো আপনার উপরেই, তাই না? আসুন।
চিঠিটা দেবি। আমাদের হাতে আর একদম সময় নেই। এবার আমাদের ওখানে বিয়ের কাছে যেতে হবে। লগ্ন বয়ে যাচ্ছে। নিন গয়নাগাটিগুলো, নিন টাকা গয়নাগুলো আপনার ব্যাগে ঢুকিয়ে নিন। চল, টাইম হয়ে যাচ্ছে তো, বুঝতেই পারছেন লগ্নের সময় বয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনার মাথাটা ভীষণ গরম হয়ে আছে, কিন্তু ওর কথায় এত গুরুত্ব দেবেন না। ও বাচ্চা মানুষ। আমি তো বলছি আপনাকে ঢুকে নিন, প্লিজ প্লিজ। চল চল যাই, আমরা বিয়ের ওখানে যাই। চল চল। বাচ্চা মেয়ে তো কি হয়েছে, ওর কথা শুনে আমার মাথায় আগুন জ্বলছে। এত স্পর্ধা ওই মেয়েটার, আমার দিদিকে অপমান করে। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবলা মুখার্জিকে তো চেনে না? আমার দিদি অবলা মুখার্জির কথায় বাগে আর গরুতে এক ঘাটে জল খায়, বুঝেছেন? আর সেই দিদিকে ও নাকি শাসিয়েছে। শুনুন, আমার দিদিকে আমি ভালো করে জানি। এই ঘটনার পরে, এই অপমানের পর আমার দিদি কিছুতেই এই বিয়েতে রাজি হবে না, কিছুতেই না। কি ব্যাপার, মাসিমণির দিকে ওইভাবে তাকালো কেন মেয়েটা? মাসিমণি কিছু বলেছে নাকি? ওরা তো সবাই ওই ঘরটাতেই ছিল। কে জানে, মাসিমণি অপমানকর কিছু বলেছে হবে, তাই মেয়েটা হয়তো কান্নাকাটি করেছে। না না, কথা বলে বিষয়টা জানতে হবে। অপু, বলছিলাম কি মালা বদলের মালাগুলো নিয়ে এসো না গো। শোন, কি হয়েছে রে? তোর মুখটা এরকম শুকনো লাগছে। কিচ্ছু হয়নি দিদিভাই, তুই বিয়েতে মন দে। এতস্মৈ তস্মৈ সালঙ্কৃতাঐ অলঙ্কৃতাঐ কন্যাঐ নমঃ। কন্যাঐ নমঃ। তস্মৈ তস্মৈ সালঙ্কৃতাঐ অলঙ্কৃতাঐ। কন্যাঐ নমঃ। শুধুমাত্র তোমার পাকামির জন্য
তোমার দিদির জীবনটা এবার নষ্ট হবে। তুমি জানো না তো আমার দিদিকে? তোমার দিদিকে বউ হয়ে শুধু ঢুকতে দাও, সব অপমান সুদে আসলে তুলবো। তোমার দিদির কি হাল হয় শুধু দেখো, জিনা হারাম করে দেব। এমন অত্যাচার করব না যে 7 দিনে পালিয়ে আসতে বাধ্য হবে। তোমার ওস্তাদির ফল হাড়ে হাড়ে টের পাবে তখন। উপমা, এবার এই গাঁটছড়াটা তোমার দিদির আঁচলে আর বরের জোরের সাথে ভালো করে বেঁধে দাও। এটা কিন্তু তোমার কাজ মা। তোকে যেন সব বিপদ থেকে আমি রক্ষা করতে পারি দিদি ভাই। দিদি ছোট, তোমার গলা পেলাম, তুমি এখানে? কি আশ্চর্য দেখো দেখি। হ্যাঁ, ওদিকে খাওয়ার জায়গায় তোমায় ভীষণ ডাকাডাকি করছে। মেয়েরা খেতে বসে গেছে। মাংসটা যা হয়েছে না বেয়াইমশাই। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? ঠিক মতো কি বলছেন, একবার কবজি ডুবিয়ে খেয়েছি। শোনো ছোট ছোট, আমি বলছিলাম যে খাওয়ার পাটা টুকিয়ে ফেলবো, কারণ আমাদের এখনো অনেকটা পথ ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শুনুন জামাই বাবু, আমি কিছু খাবো না, আমার আসলে অ্যাসিডিটি হয়ে গেছে। অ্যাসিডিটি? বলো কি? এখানে আসার পর ওই যে সিঙ্গাড়া মিষ্টি দেওয়া হয়েছিল তা তোমায় খেতে দেখিনি বাপু, তাহলে অ্যাসিডটা হলো কি করে? বাদ দাও, তুমি দই মিষ্টিটা মিস করো না। বাহা, মিষ্টিটা বেয়াইমশাই জবাব নেই। আমি বলছি মিষ্টিটা খাও, তাহলে পরে কিন্তু মিস করবে, ভীষণ আফসোস করতে হবে। খাবার হলে আমি খেয়ে নিতাম জামাই বাবু, বলছি তো আমার খেতে ইচ্ছে নেই, কেন একই কথা বারবার বলছেন? ওই রকম, হ্যাঁ, আমি বুঝেছি। অনেকদিন বাড়িতেও জানেন ওই না খেয়ে ঘুমিয়ে পড়ে, না খাওয়ার অভ্যেসটা ওর ভালো রকম আছে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আর জোর করা ঠিক না, শুনেছি জোর করে মানে খাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে খেলে নাকি বদ হজম হয়। ওকে জোর করবেন না, ওকে ওর মতন থাকতে দিন। আপনারা চলুন, আপনাদের অন্যান্য অতিথি অভ্যাগতরা নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর আসুন বসে, আসুন আসুন আসুন। ইয়ে দিদি, এবার একটু মানিয়ে নিন। মানে বেআই মশাই নিজেও বললেন, না মানে শরীরটা খারাপ করবেন না, আমি একটু ওদিকটা সামলাই। এসো বলো, এসো। খেয়ে নিন দিদি, দয়া করে কিছু খেয়ে নিন। খাবার আমার নয়, এবারে মেয়ের কি করে হজম হয় দেখবো। একবার বউ নিয়ে যাওয়ার শুধু অপেক্ষা। কি হলো? বারবার কোথায় তলিয়ে যাচ্ছেন বলুন তো আপনি? বাসর জাগবেন না? আমার বোনরা কিন্তু থেকে যাচ্ছে বুঝলেন, ওরা রাতে কি সব নাচ গান করবে সব ঠিক করেছে। আর বড়রা সবাই ফিরে যাচ্ছে, মেজদা ভাই আর বড়দা ভাই সবাইকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনার দিদির বান্ধবীরা সবাই থাকছেন তো? মানে ওনারা বাসর রাতটা অ্যাটেন্ড করবেন তো? সবাই মিলে হইচই করলে না বাসর রাতটা জমে যায়। বাসর ঘর জমানোর খুব শখ না আপনার? দিদি ভাইয়ের বান্ধবীদের দেখাটাই তো আসল ইচ্ছে, তাই না? ওদের সাথে বাসর রাত না জাগলে জমবে কি করে? আপনার তো মতি গতি মোটেও ঠিক লাগছে না। মহিলাদের নিয়ে এত চিন্তা ভাবনা কিসের? মহিলা পরিবেষ্টিত হয়ে থাকতে খুব ভালো লাগে বুঝি? এ কি, আপনি তো কথাটা অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছেন। না না, আপনি যেরকম বলছেন আমি কিন্তু ওই টাইপের ছেলে নই।
মানে শেষদার বিয়েতে এসেছি, সবাই মিলে হইচই করব, আপনাদের নিয়ে একটু মজা করব, জাস্ট এটাই আমার ভাবনায় ছিল। তাই বুঝি? হ্যাঁ, দেখুন আপনি আমাকে যেমনই ভাবুন না কেন, আমি কিন্তু বেসিক্যালি খুব সিরিয়াস টাইপের ছেলে। আমার এই বাসরে থাকাটা শুধুমাত্র শেষদা ভাইয়ের জন্য। আসলে ও তো একটু রাগী টাইপের, আই মিন একটু একটু নিরস টাইপের, বুঝলেন? তাই আপনার দিদিকে নিয়ে আর শেষদাকে নিয়ে একটু মজা করব, হইচই করব, ব্যাস আমার ভাবনায় এইটুকুই ছিল। আপনি কিন্তু অহেতুক আমাকে ভুল বুঝলেন। ভুল বোঝার তো কিছু নেই। আপনি তো দিদি ভাইয়ের বান্ধবীদের খোঁজ করছিলেন। আরে বাবা, আমি সেভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে বেশি লোকজন থাকলে না বাসরে খুব মজা হয়, বুঝলেন? এমনিতে আমার ওই মহিলা পরিবেষ্টিত হয়ে থাকা খুব একটা পোষায় না। আমি মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকি। মেয়েরা যা ডেঞ্জারাস হয় না, সুযোগ পেলেই ঝগড়া করে, সেই জন্য আমি মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকি। তাই? আপনাকে দেখে কিন্তু সেটা মনে হয় না। সে কি? বরং আপনি যে মেয়েদের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড সেটাই মনে হয়। যেভাবে লুকিয়ে মেয়েদের সাজ দেখেন, বাউপূজা চোখ হয়ে মেয়েদের হাতে বালা পরিয়ে দেওয়ার ইচ্ছা জেগে ওঠে, তাতে কিন্তু আপনাকে বেশ গোলমেলে লোকই মনে হয়। যাই হোক, আমার অনেক কাজ আছে, আমি যাই। চাপ বাবা, আমি কি না গোলমেলে লোক? সাকুল্য তো 3টে মাত্র ঘর, বাথরুম টাথরুমে কি অবস্থা সেটাও আমার জানা নেই। আমরা এতজন মিলে এবারে থাকবো? উফ জামাই বাবু, আপনার মাথাটা কি একেবারে গেছে নাকি? কি করে ভাবলেন আপনি? তাছাড়া সকালে টিফিনেরও ব্যাপার আছে, বুঝলি? বিয়ে বাড়িতে একটু বেশি খরচা হয়েছে বলে মেয়ের বাপের মুখ একদম শুকিয়ে গেছে। এখন সকালে খাবার জুটবে কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না। শুনে নেবেন মাসিমণি। আপনি ভেবে দেখেছেন জামাই বাবু কি করবেন এই পরিস্থিতিতে? 7-5 না ভেবে ওরা কি করছেন আগে ওদের কিছু করতে দাও, ওদের ভাবতে দাও। আমার কিছু ভাল লাগছে না জামাই বাবু। এবার আমি দিদিকে ফোন করি, তাছাড়া কোনো উপায় নেই। মাসিমণি প্লিজ, মাকে ফোন করো না। বাবা তুমি বলো না। আমাকে দিদিকে ফোন করতেই হবে। মা এই টেনশন পরিস্থিতিতে করবে। কি করা উচিত সেটা একমাত্র দিদি বলতে পারে, আর কেউ না। আমি বুঝতে পারছি যে ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন আপনারা। মানে আমার নিজেরও খুব খারাপ লাগছে, জানেন তো, খুব খারাপ লাগছে। আমি ওদেরও পাঠিয়েছিলাম, ওরাও গিয়েছিলি না? হ্যাঁ, কিন্তু মেকানিক পাওয়া যাচ্ছে না, জানেন তো। অজ গ্রামে এখন মেকানিক কোত্থেকে পাওয়া যাবে কে জানে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সকাল হলেই আমার দাদা মেকানিক ডেকে আনবে। আরে তাতে কি হবে? একটা বাসের ইঞ্জিন সারাতে কত টাকা খরচ হয় এখন আইডিয়া আছে? এরকম গ্রামের মধ্যে একে তো বাসে করে বরযাত্রী আসতে গিয়ে আমার ফালতু ফালতু কতগুলো টাকা খরচ হয়ে গেল। গুনে গুনে 35,000 টাকা ভাড়া নিয়েছে। তার উপর ওই সকালবেলা গায়ে হলুদ আনতে গিয়ে গাড়ির তেল। মানে আমার তো সুন্দর সকালবেলা লোকাল ট্রেনে করে হই হই করতে করতে চলে আসবে, আমার টাকাগুলো বেঁচে যাবে। দত্তর বিয়ে করে না হাতি পোষা। কিন্তু দুপুরের পর তো লোকাল ট্রেন সেই রাত্রে। হ্যাঁ, তাতে অসুবিধা কি? আরে আমরা আগে থেকে যদি বেরিয়ে পড়তাম তাহলে তো আপনারাও আগে থেকে জানতেন বিষয়টা, সেই মতো করে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে রাখতেন। ছেলের বাড়ির লোকজন বললে আপনার বাবাও তো সেটা করতে বাধ্য হতো, তাই না? আসলে আমাদের এই গ্রামগঞ্জের দিকে ওই একটু রাত হলেই না সব গ্যারেজগুলো বন্ধ হয়ে যায়। খুব স্বাভাবিক, মাঝরাত্রি কখনো মেকানিক আসতে চায়? বাবা, আমি মেকানিক নিয়ে এসেছি। দাদা আপনি আসুন, উনি বাসের ইঞ্জিনটা দেখে এসেছেন। বাহ, আপনি দেখছি মেকানিকেরও খোঁজ রাখেন। দাদা আপনি বলুন কি প্রবলেম হয়েছে? ইঞ্জিনের একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেটা আমার গ্যারেজে নেই, কাল সকালে শহর থেকে আনতে হবে। কাল সকাল? পার্টস যদি না পাওয়া যায় তাহলে সকাল ছাড়া গতি কি? আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, যদি মেরামতিটা একটু সকাল সকাল করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ একটু দেখবেন। হ্যাঁ এবার আমরা কোথায় যাব, কি করব?
আচ্ছা আমি বলি কি কিছু চিন্তা করবেন না, মানে কি করণীয় আমি ভাবনা চিন্তা করছি। ভাবনা চিন্তা না করে আপনি মুখ দেখাতে এলেন কেন? আমি কিছু জানি না, আমি কিছু শুনতে চাই না। যেভাবে হোক বাসটা সারানোর ব্যবস্থা করুন। মাসিমণি, তুমি ওনাদের সাথে কেন এরকম ব্যবহার করছো? বাসটা খারাপ হয়ে গেছে, সেটা তো ওনাদের দোষ না। ঠিক বলেছে দীপু। কেন মাথা গরম করছো ছোট? মাথা গরম করে কোনো লাভ নেই। এতগুলো লোক নিয়ে ওরা কি করবেন সেটা ওদের ভাবতে দাও। ওদেরও তো সমস্যা হচ্ছে। ওরা আগে থেকে কি করে জানবেন যে এরকম একটা সিচুয়েশন ওদের ফেস করতে হবে? বলছি কি কিচ্ছু ভাববেন না আপনারা, মানে আপনাদের থাকবার ব্যবস্থা আমি করছি, যাবতীয় বন্দোবস্ত আমি করছি। কি ব্যবস্থা করবেন শুনি? ডাল ভাত খাইয়ে তো বিদে করে দেওয়ার কথা ভেবেছিলেন। আর আমরা থাকবো কোথায়? এখানে তো জায়গাও নেই, এতগুলো লোক কি করে থাকবো? খালি মুখে বড় বড় কথা। আপনি কিন্তু অযথা আমার বাবাকে অপমান করছেন। আগে দেখুনই না উনি কি করছেন না করছেন। ক্রাইসিসের সময় যদি সবাই মিলে হাত লাগিয়ে কাজ করা যায়, কাজটা আরো তাড়াতাড়ি হয়। আমিও হাত লাগাচ্ছি। এমা না না, আপনাকে হাত লাগাতে হবে না। কি করছেন আপনি? না না, আপনাকে কোনো হেল্প করতে হবে না। হেল্পটা কেন করতে হবে না আমি শুনি? কারণ আপনারা পাত্রপক্ষ। মানে পক্ষ টক্ষ আবার কি? ওসব আমি মানি না। আমাকে হেল্প করতে দিন। না তা হয় না দাদা, এমনিতেই ঠিক মতন শোয়ার জায়গা দিতে পারছি না বলে আমরা খুবই লজ্জিত। আসলে বাড়িতে খুব একটা জায়গা নেই তো, তাই জন্য এই স্কুল ঘরে থাকতে বলাটাও খুবই অশোভন। হ্যাঁ, আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা যতটা সম্ভব এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। রবি, চল ওদিকটা দেখি। আমরা একটু ওদিকটা দেখে আসছি। হ্যাঁ, আয় আয়। ইস মা গো মা, এই নোংরা জায়গায় আমাদের থাকতে হবে, আবার মেঝেতেও শুতে হবে। গড, আমি যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম তো বাইরে। সে কি অ্যাটাচ বাথ না? মেঘা, এটা একটা স্কুলের রুম। তুই এর আগে কোনো স্কুলে দেখেছিস অ্যাটাচ বাথরুম আছে? কিন্তু দীপু, আমি ওই কমন বাথরুমটা ইউজ করব কি করে? দেখো, রাত্রেবেলা একবার হলেও আমাকে বাথরুমে যেতে হয়। সত্যি আমি বুঝতে পারছি না আমি ঠিক কি করব। মেজো বৌদি, তুমি এখন এসব নিয়ে পড়েছো? এদিকে এই বাস খারাপের চক্করে আমাদের বাসর ঘরের হইচইটাই মাটি হয়ে গেল। তার বেলা ধুর, আমাদের কপালে তো আনন্দটাই নেই। হেই মেঘা, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। হবে হবে, বুঝলি? বাসর ঘর হবে। কি করে হবে শুনি? আরে দাঁড়া না, আগে সবাইকে এখানে এনে সেটেল করে দিই। বড়রা সবাই শুয়ে পড়ুক, আমরা না হয় অন্য একটা ঘরে গিয়ে বাসর জেগে নেব। কি তাহলে হবে তো? ছাই হবে। ওদিকে গিয়ে দেখ, শেষদা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বর কনে ছাড়া আবার বাসর জমে নাকি? আরে সেজদা যদি ঘুমিয়ে পড়ে, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসবো, বুঝলি? মানে এটা তুমি কি কথা বলছো দীপু? বর আর কোনেকে তুমি এখানে নিয়ে আসবে আর মাসিমণি সেটা মেনে নেবে? মেজো বৌদি, মাসিমণিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তোমরা শুধু দেখো সেজদা আর সেজো বৌদিকে কিভাবে এখানে তুলে আনি। তোমরা এবার একটু ঠান্ডা মাথায় বসো তো। আর ঠান্ডা মাথা? এই স্কুল বাড়িতে যে আমাকে রাত কাটাতে হবে সেটা ভেবেই তোমার মাথা গরম হয়ে গেছে। আপনি এভাবে কেন বলছেন? জানেন, বন্যা টন্যা হলে যখন গ্রামের সব ঘর বাড়ি ডুবে যায়, তখন এই স্কুল বাড়িতেই মানুষজন রাতের পর রাত কাটায়। শুধু কি তাই, এই যে করোনার সময় গ্রামে কোনো বড় হসপিটাল নেই বলে এই স্কুল বাড়িগুলোকেই কোয়ারেন্টাইন রুম করা হতো, বুঝলে মেজো বৌদি? দীপু প্লিজ, আমরা তো আর গ্রামের মানুষ নই যে এই রকম পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেব। আর তুমি গ্রামের হয়ে ওকালতিটা একটু বন্ধ করো। এইখানটা রাখুন তো, ফ্যানটা এখানে রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি আপনারা মালগুলো একটু নিয়ে নিন। আসুন, হয়ে এসেছে।
এসে গেছে, এসে গেছে, বালিশ তোষক টোষক সব এসে গেছে। ও দিদি, আসুন আসুন আসুন, কিছু জিনিস এখানে রাখুন আর কিছু জিনিস ওই ঘরে করে দিন, কেমন? গ্রাম মফস্বলে থাকবার এই এক সুবিধে, মানে একে অন্যের বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়ে। পাড়া প্রতিবেশীরাই তো সব একেবারে জোগাড় যন্ত্র টন্ত্র করে। এগুলো অপু, দাদারা কোথায়, ওরা কোথায়? ওই দেখো সূর্য। আসছি বাবা। ওখানে কি করছিস? ভাইকে নিয়ে আয়, পাশের ঘরটা তো রেডি করতে হবে। কিছু জিনিস নিয়ে চলে আয় ওই ঘরে। আমি এগোচ্ছি, আমি এগোচ্ছি। আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কতক্ষণ আমি তো সব বরযাত্রী নিয়ে চলে এসেছি, সবাই হাই তুলছে। এই তো এক্ষুনি হয়ে যাবে। বড়দা ভাই ছোটদা ভাই তাড়াতাড়ি কর, পাশের ঘরটা দেখে নে তোরা। আমি কিন্তু দাঁড়াতে পারছি না। এই কি করছো কি? সরি, আসলে পরিষ্কার করতে হবে তো এগুলো। কি মেয়ে রে বাবা! ও